স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি আমি গোলাম কিবরিয়া। সীমান্তে হত্যা ও গুলিবর্ষণ বন্ধ হচ্ছে না। সম্প্রতি ফেলানী হত্যার রায় নিয়ে উঠেছে প্রশ্ন। চলছে চোরাচালান, 4 দশক ধরে ঝুলে আছে ছিটমহল সমস্যা। এদিকে ড্রোন দিয়ে সীমান্ত পর্যবেক্ষণের পরিকল্পনা করেছে ভারত। সব মিলে সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশের মানুষ। বাংলাদেশ ভারত সীমান্তের সমস্যা আর অমীমাংসিত বিষয়গুলো নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আকমল হোসেন এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আব্দুর রশিদ। এছাড়া বিজিবি সদর দপ্তর থেকে সরাসরি যোগ দেবেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। স্বাগত আপনাদের। কথা বলছি বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের সাথে। জনাব আহমেদ, আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশ ভারত সীমান্তকে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সীমান্ত হিসেবে অভিহিত করা হয়। ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না। সীমান্ত হত্যা বন্ধে বিজিবি কি ভূমিকা রাখছে? ধন্যবাদ। আসলে সীমান্ত হত্যা, আপনি যেই জিনিসটা বললেন যে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ ভারত সীমান্তে যে হত্যাটা হচ্ছে সেটা অত্যন্ত উদ্বেগজনক এবং সবচেয়ে বেশি আমার মনে হয় যে এর থেকেও বেশি হয় আমরা যদি মেক্সিকো এবং আমেরিকান বর্ডারের কথা চিন্তা করি, সেখানে কিন্তু অনেক হত্যা হয়। যাই হোক, আমি অন্যটা নিয়ে বলবো না। ভারত বাংলাদেশ সীমান্তে যে হত্যাটা হচ্ছে সেটা অত্যন্ত অগ্রহণযোগ্য এবং কোনোভাবেই এটা প্রত্যাশিত নয়। এই বিষয়টাকে বিজিবির পক্ষ থেকে, অতীতে বিডিআর যেটা ছিল বিডিআর এবং বর্তমানে বিজিবির পক্ষ থেকে বরাবরই এটা আমাদের হলো একদম প্রায়োরিটি 1 এজেন্ডা হিসেবে আমরা সবসময় সামনে রেখে এটা আমরা যখন প্রতিপক্ষের সাথে আলোচনা করি যে কোনো বিষয়ে এটাকে কিন্তু আমরা অগ্রগণ্যতা দিয়ে থাকি। আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট এই ক্ষেত্রে যে এই সীমান্তে নিরপরাধ নিরস্ত্র জনগণকে যে হত্যা করা হচ্ছে সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, সেটা কোনোভাবে কাম্য নয়। এটা আমরা ডিজি লেভেলে কনফারেন্স যখন হয় তখন আমরা 1 নম্বর এজেন্ডা হিসাবে আমাদের এই ব্যাপারে আমাদের জোরালো বক্তব্য আমরা সবসময় দিয়ে থাকি, অতীতে দিয়েছি। আগামী কাল বিএসএফের ডেলিগেশন আসছে, সেখানেও আমাদের এই বক্তব্য জোরালো থাকবে। তাছাড়াও রিজন কমান্ডাররা যখন হলো ফ্রন্টিয়ার আইজিদের সাথে মিটিং করেন বা আমাদের সেক্টর কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডার, ইভেন কোম্পানি কমান্ডার লেভেল, সব লেভেলে কিন্তু আমরা এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে থাকি এবং আমাদের বক্তব্য অত্যন্ত সুস্পষ্টভাবে আমাদের প্রতিপক্ষের কাছে তুলে ধরি। তো যে আমাদের যে এখানে হলো যে শুধু বক্তব্য আমাদের প্রতিপক্ষের কাছে উপস্থাপন করা সেখানেই নয়, আমরা এটা হলো নানানভাবে যে এই হত্যা জিনিসটাকে, হত্যার যে পরিসংখ্যানটা আমরা যেটাকে দেখছি এটাকে হলো কমিয়ে নিয়ে এসে কখন হলো জিরো পর্যায়ে নিয়ে আসা যায় সেটি হলো আমাদের হলো একমাত্র লক্ষ্য। এবং এই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমাদের যে প্রচেষ্টা শুধু যে বক্তব্যের মাধ্যমে বা লিখিত প্রোটেস্টের মাধ্যমে যে আমরা জানিয়ে যাব তা না, আমরা আরও অনেক মেজার্স নিয়ে থাকি। যেমন সীমান্ত এলাকায় আমরা যেটা হলো সাধারণ জনগণের মধ্যে একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করা, যে কোন পরিস্থিতিতে গেলে এই ধরনের ঘটনাগুলোর সৃষ্টি হয়ে থাকে। সেই ক্ষেত্রে হলো আমরা আমাদের জনগণকে সচেতন করারও প্রয়াস করে থাকি, অনবরত হলো বিভিন্ন প্রোগ্রাম নিয়ে থাকি। আমরা যেমন বিএসএফকেও প্রতিনিয়ত হলো বলে থাকি যে তারা যেন তাদের যে অধীনস্থ যে বাহিনী আছে সেই বাহিনীকেও যেন তারা হলো প্রতিনিয়ত হলো মোটিভেশন প্রদান করে যে একটা নিরপরাধ লোককে কোনোভাবে হত্যা করা এটা মোটেই কাম্য নয়। তো এই ধরনের হলো নানান পদক্ষেপ আমরা নিয়ে যাচ্ছি। এবং আপনারা যদি লক্ষ্য করে থাকেন না এবং যদি আপনারা স্ট্যাটিস্টিক্সগুলো জানেন তাহলে কিন্তু দেখবেন, আমি যদি জাস্ট বেশি পেছনে যাব না, আমি যদি 2006 থেকে যদি আসি, আমি আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স দিতে পারি। পরিসংখ্যানটা জানতে চাচ্ছি। আমি একটা সম্পূরক প্রশ্ন করতে চাচ্ছি আপনার কাছে জনাব আজিজ। এই পরিসংখ্যান, এই হত্যার, সীমান্ত হত্যার পরিসংখ্যান কি কমে আসছে? এর কি কোনো আমরা উন্নতি দেখতে পাচ্ছি গত কয়েক বছরে? জি 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 এই যে আমরা যে উদ্যোগগুলো নিয়েছি বা এখনো যে উদ্যোগগুলো নিয়ে যাচ্ছি সেটাই এই পরিসংখ্যানটা যদি আপনাদেরকে একটু জানাই তাহলে হয়তো বুঝতে পারবেন। আমি খুব একটা বেশি পেছনে যাব না। 2006 সালের যদি আমরা পরিসংখ্যান দেখি সেখানে হলো মোট হত্যা হয়েছিল 106 জন, 2007 সালে 95 জন, 2008 সালে 68 জন, 2009 সালে 67 জন, 2010-এ 60, 2011-তে সেটা নেমে আসে 39,
2012-তে হলো 34, এবং এই পর্যন্ত যেটা হয়েছে সেটা হলো 23। এর মধ্যে হলো 2জন হলো কিল বাই দ্য খাসিয়াস। তো এই যে আপনি যদি আমি 2006 থেকে যদি এই 2013 সেপ্টেম্বর পর্যন্ত যদি আমি স্ট্যাটিস্টিক্সটা দেখি, তাহলে আমি নিশ্চিত আপনারা বুঝতে পারছেন যে এই ফিগারটা কিন্তু কমে আসছে। বাট এত কিন্তু মহাপরিচালক হিসেবে আমি মোটেই সন্তুষ্ট নই, কারণ আমাদের হলো লক্ষ্য হলো সীমান্তে একটা নিরপরাধ ব্যক্তিও যাতে হত্যা না হয়। তারা যদি অন্যায়ভাবে যদি বর্ডার ক্রস করে থাকে, সেই ক্ষেত্রে হলো তাদেরকে হলো আটক করে হয় হলো আমাদের কাছে হস্তান্তর করবে, অথবা সেই দেশের হলো পুলিশ প্রশাসনে পুলিশকে দিবে, সেই দেশের আইন অনুযায়ী তাদের বিচার হবে। আমরাও যে কাজটা করে থাকি যে শুধু যে আমাদের লোকজনেই কোনো কারণে হলো বর্ডার ক্রস করে, জনাব আজিজ, একটা প্রশ্ন ছিল আপনার কাছে, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কি এ পর্যন্ত সীমান্ত হত্যার কোন হত্যার কি বিচার আমরা পেয়েছি? আচ্ছা, এই পর্যন্ত যে না, আমরা যদি বলি যে এই যে সাম্প্রতিককালে যে একটা বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল, এটা প্রায় শেষ পর্যায়ে আছে, যেটা হলো ফেলানি হত্যা, যেটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। এইটার পূর্বে কিন্তু না সীমান্তের হত্যা নিয়ে হলে ইতিপূর্বে আর কোনো ইনসিডেন্টের কোনো বিচার হয়নি। এইটা হলো প্রথম একটা ইনসিডেন্ট যেটা নিয়ে হলো অন্তত আমরা আদালত পর্যন্ত যেতে পেরেছি, যদিও সেই বিচার নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে। জনাব আজিজ, ধন্যবাদ আপনাকে। আপাতত আমরা আবার আপনার কাছে আসব। কথা ছিল জনাব আজিজের সঙ্গে, আকমল হোসেন। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, 2001 সাল থেকে 2010 সাল পর্যন্ত বিএসএফ এর গুলিতে প্রায় 1000 বাংলাদেশের প্রাণ গেছে। আমাদের কাছে যে তথ্য আছে সেটা দেখা যাচ্ছে, অর্থাৎ প্রতি বছর গড়ে প্রায় 100 জনের মৃত্যু হচ্ছে। দুটি বন্ধুত্বপূর্ণ দুটি রাষ্ট্রের সীমান্তে এ ধরনের হত্যাকাণ্ড আপনি কিভাবে দেখেন একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হিসেবে? এটা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হতে হয় না, এটা যে কোনো সচেতন নাগরিক তিনি বুঝতে পারবেন যে এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং খুবই দুঃখজনক। এটা তো দেখা যাচ্ছে আমাদের যিনি বিজেপি মহাপরিচালক তিনি নিজেও বললেন যে এরা সব নিরীহ লোক। নিরীহ এই অর্থে যে তারা মানে অস্ত্র শস্ত্র নিয়ে যাতায়াত করছে না। তবে তার কাছ থেকে আমরা একটা আশাব্যঞ্জক পরিসংখ্যানও শুনতে পেলাম যে বিষয়টা কমে আসছে, সেটা হতে পারে এবং সেটা হয়তো তাই। কিন্তু আমার কথা হচ্ছে যে এটা যেমন কমছে কিন্তু হচ্ছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে এটা বন্ধ একদম হচ্ছে না। কেননা এর আগেও বিভিন্ন পর্যায়ে যে আলোচনাগুলো হয়েছে, একদম সর্বোচ্চ পর্যায়ে ডিজি লেভেলের আলোচনাতেও আমরা শুনেছি যে এগুলো বন্ধের উদ্যোগ নেওয়া হবে, ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী, দুদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যে আলোচনাগুলো, সেই আলোচনাগুলোতেও অনেক আশাব্যঞ্জক কথা ছিল। কেননা এই সমস্যাটা তো 2-4-5 বছরের ব্যাপার না, এটা বেশ অনেক দিন ধরে হচ্ছে। কিন্তু তো সেখানে মানে মানে মারার উদ্দেশ্যে, খুন একদম মেরে ফেলার উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে কিন্তু গুলি চালানো হচ্ছে। এবং মজার ব্যাপার যে গত বছর যে বিএসএফ এর মহাপরিচালক এসেছিলেন, তার বক্তব্যে এটাকে হত্যা বলা হয়নি, তিনি বলছিলেন এটা মৃত্যু। তার মানে এই যে লোকগুলো বিএসএফ এর সদস্যদের হাতে গুলি খেয়ে মারা যাচ্ছে, এটাকে নিহত উনি বলতে চান না, মৃত্যু। আমি এই মৃত্যু এবং নিহত এই দুটো শব্দ আমার কাছে খুবই মানে বলা যায় খুব বিপরীত ধর্মী একটি ইয়ে। কারণ আপনি যখন বলেন নিহত, তার মানে তার একটা বিশেষ অস্বাভাবিক পরিস্থিতিতে কোনো যখন জীবনহানি হয়। কিন্তু যখন মৃত্যু বলেন, সে মৃত্যুটা যে কোনো সাধারণ কারণেও, মানে হৃৎপিণ্ড বন্ধ হয়েও তো মানুষ মারা যায়। তো সেদিক দিয়ে আমি বলবো যে বিএসএফ মহাপরিচালকের এই ধরনের শব্দ চয়ন দ্বারা কিন্তু এক ধরনের বিষয়টাকে হালকা করে দেখা হয় বলে আমার কাছে মনে হয়। তো সুতরাং এইটা যে এই যে লোকগুলো যে মারা যাচ্ছে, তা লক্ষ্য করবেন যে এরা ভারত থেকে যেটা বলা হচ্ছে যে এরা হচ্ছে চোরাচালানি, এবং কথাটা হয়তো তাই, কারণ বাংলাদেশের সীমান্ত সংলগ্ন যে সমস্ত এলাকা, প্রশ্ন থাকে এই চোরাচালানকারীরা ওই দেশের নিরাপত্তার জন্য কতটা হুমকি হতে পারে, বা তাদেরকে কেন গুলি করতে হবে। সেটাই আমি আসতে চাচ্ছিলাম যে ভারত বাংলাদেশ থেকে তার নিরাপত্তার প্রতি একটি হুমকি আছে বলে মনে করে, এবং যার হয়তো আমরা বলতে পারি যে এক পর্যায়ে এই সরকার ক্ষমতায় আসার পর যে উলফা নেতাদের একে একে ধরে
ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল, এটা ভারতকে খুবই আনন্দিত করেছে। ভারতীয় নেতৃত্ব বা ভারতীয় বিভিন্ন মহল তারা এটাকে খুব পজিটিভলি দেখেছে। তো ফলে যে সমস্ত লোককে যারা 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 ভারতের প্রতি হুমকি দিতে পারে সে সমস্ত লোক কিন্তু কেউ এখানে মারা যাচ্ছে না। অর্থাৎ ভারতীয় দিক থেকে যে অভিযোগ করা হয় যে মানে ইসলামী চরমপন্থী বা পাকিস্তানের আইএসআই বা এই ধরনের যারা জঙ্গিরা ভারতের ভেতরে ঢুকছে, ভারত বিরোধী, বাংলাদেশ থেকে ভারতের ভিতরে যাচ্ছে এবং ভারতের বিরুদ্ধে নাশকতামূলক কাজ করছে, এমন কোনো লোক কিন্তু এই সীমান্তে গুলি খেয়ে মারা গেছে এরকম কিন্তু আপনি তথ্য দিতে পারবেন না। মানে কোনো চিহ্নিত অপরাধী বা যার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে এরকম কারো মৃত্যু হয়েছে বলে আমার জানা নেই। বরং বিষয়টা দেখা যাচ্ছে যে শুধু এই গরু চোরাচালানিদের ক্ষেত্রে, আবার আমার মনে হয় না যে সব গরু চোরাচালানি মারা যাচ্ছে, এখানে কোনো লেনদেনের ব্যাপার আছে। তার মানে কোন কোন ক্ষেত্রে পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত একটা হতে পারে যে অধিকাংশ ক্ষেত্রে তাই। কেননা চোরাচালান যখন হয় তখন সীমান্ত, উভয় দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে এক ধরনের আদান প্রদানের মাধ্যমেই কিন্তু হয়। তার মানে একদম সম্পূর্ণ আমরা বলতে পারবো না যে সীমান্ত রক্ষীরা মানে তাদের অজ্ঞাতে বা তাদের অসতর্কতার কারণে এরা এই ধরনের চোরাচালান। আমরা আবার আসবো আপনার কাছে। আরেকটা বিষয়ে সম্প্রতি আলোচনায় এসেছে চালকবিহীন বিমান, ড্রোন দিয়ে সীমান্ত পর্যবেক্ষণ। ভারত যদি এরকম একটা সিদ্ধান্ত নেয় এবং সেটা যদি ইমপ্লিমেন্ট করে আমাদের দু দেশের সীমান্তে, তাহলে সেটা বাংলাদেশের জন্য কতটা নিরাপত্তা হুমকি হতে পারে? প্রত্যক্ষ নিরাপত্তা আর পরোক্ষ নিরাপত্তা দুটো মিলিয়ে দেখতে হবে। সেটি হচ্ছে যে ভারতের পর্যবেক্ষণের কারণটা কি। আমি যদি ভারত বাংলাদেশ বর্ডারকে দেখি তাহলে 4096 কিলোমিটার বর্ডার আছে, তার মধ্যে 3000 কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। এছাড়া প্রায় 2500 কিলোমিটারের অধিক এলাকায় ভারত প্যারালাল রাস্তা তৈরি করেছে পেট্রোল করার জন্য। এছাড়া আমরা দেখেছি বিওপি, যেটাকে আমরা বর্ডার আউটপোস্ট বলি, বিএসএফ এর, তার দূরত্ব কমিয়ে আনার জন্য 3.5 কিলোমিটার আনার জন্য তারা আরও অনেকগুলো ব্যাটালিয়ন রেইজ করছে। তো সেখানে তাদের 800 অধিক বিওপি বাংলাদেশে কাজ করে, সেখানে আরও 286টা তারা বাড়াতে চাচ্ছে। তো এই ক্ষেত্রে এতগুলো পর্যবেক্ষণ হচ্ছে, সবগুলো উদ্যোগই দেখা যাচ্ছে সীমান্তের টহল আরো জোরদার করা, নিশ্চিত করা। এখন হচ্ছে যে জিনিসটা ডক্টর আকমল বললেন সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান অবস্থান, যেটা জিরো টলারেন্স টু দ্য মিলিটেন্ট অ্যান্ড অলসো যারা বিচ্ছিন্নতাবাদী ভারতের আছে বাংলাদেশের ভূমি ব্যবহার করার জন্য, নিঃসন্দেহে বাংলাদেশের পদক্ষেপ ভারতকে একটা নিরাপত্তাগতভাবে স্বস্তি দিয়েছে। তো সেখানে যদি বাংলাদেশকে যদি ভারত আরও অতিরিক্ত নজরদারির আওতার ভিতরে আনে, তাহলে স্বভাবতই বাংলাদেশের জনগণের একটি প্রশ্ন থেকে যায় যে আমরা কি তাদের জন্য এখনো হুমকি রয়ে গেছি। তাহলে এই যে কোঅপারেশন, সহযোগিতাটা করে যে আস্থার পরিবেশটা সৃষ্টি হলো, সেই আস্থার জায়গাতে একটি আঘাত লাগছে, আবার অনাস্থার দিকে এগিয়ে যাচ্ছে। একটি বন্ধুপ্রতিম দেশ হিসেবে আমরা দেখেছি 2011 সালে সম্ভবত তারিখটা 30শে জুলাই, বাংলাদেশ ভারতের বর্ডার ম্যানেজমেন্টকে আরও সহজতর ইফেক্টিভ করার জন্য বাংলাদেশ এবং ভারত একটি চুক্তি স্বাক্ষর করেছিল, যেটাকে নাম হচ্ছে কম্প্রিহেন্সিভ বর্ডার ম্যানেজমেন্ট এগ্রিমেন্ট, যেখানে যে বর্ডারের এইসব সমস্যা চুক্তি স্বাক্ষর করেছিল, যেটাকে নাম হচ্ছে কম্প্রিহেন্সিভ বর্ডার ম্যানেজমেন্ট এগ্রিমেন্ট, যেখানে যে বর্ডারের এইসব সমস্যা, বর্ডার ক্রাইম এবং বর্ডার ম্যানেজমেন্ট, এগুলো করার জন্য ওই চুক্তির ভেতরে কিছু পদ্ধতি ওখানে লিপিবদ্ধ করা হয়েছে, যেটা উভয় দেশ একমত হয়েছে এটা কার্যকরী করার জন্য। তো সেটাকেই আমরা আরো দেখতে চাই যে দুই দেশ ওইটার উপরে ভিত্তি করে কার্যকরী ব্যবস্থা নেবে। সেক্ষেত্রে একতরফাভাবে যদি বলা যায় যে আমি একটি পদক্ষেপ নিচ্ছি, তাহলে কিন্তু ওই চুক্তি স্বাক্ষরের যে স্পিরিট সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এটি হলো একটি দিক। আরেকটি হচ্ছে আমি বিএসএফ সম্পর্কে কিছু মন্তব্য করতে চাই। সেটি হলো ভারতের যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, এই ফোর্সটা কিন্তু আপনারা দেখেন রাজনৈতিক লেভেলে এই বর্ডারের যে হত্যা আছে সেটাকে বন্ধ করার জন্য যথেষ্ট সদিচ্ছা এবং যথেষ্ট আশ্বাস আমরা পেয়েছি
ভারতের প্রধানমন্ত্রীর সফরের সময় উনি দিয়েছেন, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যার সরাসরি আওতায় কিন্তু এই বর্ডার সিকিউরিটি ফোর্স, তো উনিও বলেছেন যে এটাকে আমি শূন্যের কোঠায় নামিয়ে আনবো। কিন্তু যেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে যে বিএসএফ এর ডিজির ভাষাতে কিন্তু কখনোই আমরা এত বিনম্র আচরণ দেখি নাই। তো সেটা হচ্ছে বলা যায় বন্ধু প্রতিম দেশের একটি হ্যাজিমনি, সেটা আমরা কিছুটা ফিল করছি। উনাকে এটা বুঝতে হবে যে পিপল টু পিপল কন্ট্যাক্ট, অর্থাৎ ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের যদি বন্ধুত্ব না হয়, একে অপরকে যদি ভালোবাসতে না শিখে, তাহলে কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হবে না। সেদিকে নজর দিতে হবে। আমরা এই বিষয়ে আরো আলোচনা করব একটা বিরতির পর। নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। যাচ্ছি মেজর জেনারেল আজিজ আহমেদের কাছে। বিজিবির তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে বিএসএফ এর সঙ্গে 2220টি পতাকা বৈঠক করেছে বিজিবি। এসব বৈঠকে আমাদের অর্জন কি, আর সীমান্তে যে উত্তেজনা এবং সীমান্তে যে আমাদের একটা টেনশন চলছে, সেটা প্রশমনে কি এই বৈঠকগুলো কোনো ভূমিকা রাখে কিনা? ধন্যবাদ জেনারেল আব্দুল রশিদ স্যার। কিছুক্ষণ আগে একটা বিষয় বলেছেন, যে একটা সিবিএমপির বিষয় বলেছে, যেটা কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান, যেইটা করেছে, এবং এইটাকে এখন বিজিবি এবং বিএসএফ অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে, এবং সেটার আওতায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। যেমন সীমান্ত এলাকায় আমরা হলো ভালনারেবল যে সমস্ত এলাকাগুলো আছে সেগুলো নির্ধারণ করে থাকি। তারপরে হলো কোঅর্ডিনেটেড হলো পেট্রোলিং, দুই বাহিনীর পেট্রোল একসাথে বিভিন্ন ভালনারেবল এরিয়াতে বা প্যাচের মধ্যে পেট্রোলিং করে থাকে। তারপরে হলো যে প্রত্যেকটা সেক্টর এবং হলো ফ্রন্টিয়ারে নোডাল অফিসার হলো নিয়োগ করা হয়েছে। তো এদের যে এই সিবিএমপির আওতায় যে কাজগুলো করা হয়ে থাকে, সেটা হলো যে কোনো বর্ডারে ইনসিডেন্ট হলে ইমিডিয়েটলি যেটাকে করা হয় যে তাদের সাথে যোগাযোগ করা হয়, তারপরে একটা ফ্ল্যাগ মিটিংয়ের ব্যবস্থা করা হয়। সেটা হলো যে ছোট লেভেল হলো কোম্পানি লেভেল, তারপরে হয়তো ব্যাটালিয়ন কমান্ডাররা তাদের কাউন্টার পার্টের সাথে করে, আমাদের সেক্টর কমান্ডাররাও কখনো কখনো করে। তো এই ধরনের হলো করে থাকে যে ইনস্ট্যান্ট কোনো যদি ইনসিডেন্ট হয়, সেটা হতে পারে যে আমাদের একটা অবশ্যই আমি যে বিষয়টা একটু স্পেসিফিক্যালি জানতে চাচ্ছিলাম আপনার কাছে, যে আমাদের পতাকা বৈঠক যেগুলো হয় এবং অনেকগুলো হয়েছে জানুয়ারি থেকে মে পর্যন্ত, আমরা দেখতে পাচ্ছি 2220টি বৈঠক হয়েছে। ওই বৈঠকগুলোর আউটকাম কি, আমাদের অর্জন কি সেই বৈঠকগুলো থেকে? আমি সেটাতেই আসছি। এখন হচ্ছে কি, এই পতাকা বৈঠকগুলো কখন হয়? বর্ডারে যখনই কোনো একটা ইনসিডেন্ট হয়, উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে যেমন হয়তো কোনো একটা বাঙালি সে যে জিরো লাইনটা হয়তো যে, কারণ এটা একটা হলো কাল্পনিক রেখা, এই লাইনটা হয়তো বুঝতে পারলো না যে অন গ্রাউন্ড কোথায়, সেটা হয়তো বাই মিস্টেক ক্রস করলো, হয়তো বিএসএফ তাকে ধরে নিয়ে গেল। তখন হয়তো আমরা তাদের সাথে খবরটা পেলে সাথে সাথে ওদের সাথে যোগাযোগ করি, এবং যোগাযোগ করে যে এই লোকটা ভুল করে চলে গেছে তাদেরকে ফেরত দেন। এইটা করার জন্য যেমন হলো আমরা হলো যখন তাদের সাথে ফ্ল্যাগ মিটিং করি, হয়তো যে তখন আলোচনার মাধ্যমে এটা যখন নির্ধারিত হয় যে না এই লোকটা ভুল করে চলে গেছে, তখন কিন্তু আমাদের কাছে ফেরত দেয়, আমরা নিয়ে আসি। বা অনুরূপভাবে ওদেরও যদি কোনো লোক ভুল করে যদি জিরো লাইন ক্রস করে এই পাশে চলে আসে, তখন যেমন আমরা ফেরত দিয়ে থাকি। এই ধরনের জিনিস হয়ে থাকে। অথবা যদি সীমান্ত হলো কোনো একটা বিষয় হলো যেটা হলো আমাদের পেট্রোল যখন হলো তারা পেট্রোলিং করে, তাদের যদি নজরে যদি আপত্তিকর কোনো বিষয় আসে, সেটা নিয়ে হয়তো আমরা আমাদের উদ্বেগটা জানানোর জন্য আমরা হলো ওদের সাথে হলো ফ্ল্যাগ মিটিং করে থাকি। তো ফ্ল্যাগ মিটিংয়ের যে ব্যবস্থাটা রাখা হয়েছে, এটা হলো যে ইনস্ট্যান্ট কোনো যদি বর্ডারে কোনো ইনসিডেন্ট হয়, সেটাকে প্রশমিত করার জন্য, সেটাকে সলভ করার জন্য। তো এই যে বর্ডার আপনি যে পরিসংখ্যানটা দিলেন, এই যে প্রত্যেকটা বর্ডার ইয়াতে ফ্ল্যাগ মিটিংয়ের থেকে কিন্তু একটা আউটকাম যেটা হয়, এবং আমরা দেখেছি অলমোস্ট 90% ক্ষেত্রেই এটাতে হলো ইতিবাচক হলো রেজাল্ট পাওয়া যায়। তো এটা একটা অত্যন্ত কার্যকরী একটা ব্যবস্থা, এবং এইটা হলো যে যত বেশি হবে, এটাতে যে শুধু যে মানে ইনস্ট্যান্টলি কোনো একটা ইনসিডেন্টকে হলো ফেস করছে তাই না, এটা থেকে করে কিন্তু এই দুই বাহিনীর মধ্যে কিন্তু একটা ইন্টারাকশন হওয়ার মাধ্যমে কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং ট্রাস্টও বৃদ্ধি পায়। তবে এই জন্যই আমরা যে এই ফ্ল্যাগ মিটিংটা কিন্তু নানান কারণে ইনসিডেন্ট হলেও ফ্ল্যাগ মিটিং করে থাকে, অনেক সময় কিন্তু এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য আমরা একটা রুটিন হিসাবেও
কোম্পানি লেভেলে দেওয়া আছে যে মাসে কতগুলো করতে হবে, ব্যাটালিয়ন লেভেলে কতগুলো করতে হবে, সেক্টর কমান্ডাররা বা রিজন কমান্ডাররা তাদের কাউন্টার পার্টির সাথে কতগুলো করতে হবে, এটা কিন্তু এই সিবিএমপির আওতায় করা হয়ে থাকে এবং এটা থেকে আমরা অবশ্যই আমি বলবো যে খুব ভালো রেজাল্ট পাচ্ছি। আপনি কি মনে করছেন এর ফলে দুই বাহিনীর মধ্যে একটা আস্থা বা একটা সম্পর্ক সৃষ্টি হচ্ছে, এরকম আশা মানে এরকম কোনো মনে করছেন কিনা এই ফ্ল্যাগ মিটিং গুলো বা আপনাদের যে উদ্যোগগুলো? আমি যদি একটা ইনসিডেন্টের কথা বলি, একটা উদাহরণ যদি দেই তাহলে বুঝতে পারবেন যে গত এবছরেরই মার্চ মাসে সম্ভবত 23 কি 24 তারিখে আমাদের হলো কুমিল্লা এলাকা থেকে 6 জন হলো মাইনরকে ভুলক্রমে তারা হলো সীমান্ত জিরো লাইন ক্রস করলে ভারতীয় পুলিশ ধরে নিয়ে যায় এবং তাদেরকে হলো চালান দেওয়া হয়। যখন হলো আমি তখন হলো দিল্লিতে ছিলাম একটা কনফারেন্সে, ওখান থেকে এসে যখন স্ক্রলে জিনিসটা দেখলাম, আমি যেমন হলো আমার রিজন কমান্ডারকে যখন বললাম এবং সে তার সেক্টর কমান্ডারের মাধ্যমে যখন তার কাউন্টার পার্টির সাথে বসলো এবং পরবর্তী দিন যখন ব্যাটালিয়ন কমান্ডার লেভেলে কনফারেন্স হলো, এই ফ্ল্যাগ মিটিং হলো, ওইখানে যাই যখন আমরা এই বিষয়টা নিয়ে উপস্থাপন করলাম, তারা কিন্তু সাথে সাথে বললো যে ঠিক আছে, যেহেতু এটা হলো কোর্টে চালান দিয়েছে, আমরা কোর্টের সাথে যোগাযোগ করে এই ছেলেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব ফেরত দেওয়ার ব্যবস্থা করবো। আমরা যখন তাদেরকে প্রেক্ষাপটটা বুঝালাম কোন পরিস্থিতিতে সম্প্রতি আরেকটা ঘটনা ঘটেছে, একটি সীমান্তে তারা কিন্তু দিয়েছে, সম্প্রতি একটি সীমান্ত থেকে 31 জনকে ধরে নিয়ে গিয়েছে বিজেপি, আমরা জানি। ওইটার ব্যাপারে আপনারা কি উদ্যোগ নিয়েছেন? সাম্প্রতিক ঘটনা, 2-3 দিন আগের ঘটনা। যে এখানে হয় কি কিছু কিছু বিষয় আছে, আমরা যখন হলো ফ্ল্যাগ মিটিংগুলো হয় সেখানে হলো আলোচনা হয় কোন পরিস্থিতিতে তারা গিয়েছে বা তাদের উদ্দেশ্যটা কি ছিল, এটা আলোচনার মাধ্যমে যদি কখনো যদি এটা যদি আমাদের কাছেও মনে হয় যে তারা হয়তো যে কোনো স্মাগলিং বা অন্য কোনো বিষয়ের সাথে জড়িত ছিল, অথবা তাদের এই যে বর্ডার ক্রস করাটা এটা হলো যে মানে অ্যাক্সিডেন্টাল ছিল না, তখন সাধারণত হয় কি আমরাও অনেক সময় হয় কি আমাদের পুলিশের কাছে সোপর্দ করি, তাদের কাছে ফেরত দেয় না। আর যদি মনে করি যে না ভুলক্রমে চলে আসে, তখন সাধারণত ফেরত দেওয়া হয়ে থাকে। এদের ব্যাপারেও আমরা হলো ইমিডিয়েটলি হলো ফ্ল্যাগ মিটিংয়ের আয়োজন করি, তাদের সাথে কথা হয় এবং তারা যে জিনিসটা জানিয়েছিল, যে প্রেক্ষাপট তারা বলেছে এবং সেই ক্ষেত্রে যেমন হলো তারা কিছু ফেরত দিয়েছে, অন্যদেরকে বলেছে যে তাদেরকে হলো পুলিশের কাছে। ধন্যবাদ আপনাকে জনাব আজিজ। আমরা আবার আপনার কাছে আসবো। বিজিবি মহাপরিচালক বলেছিলেন কিছুক্ষণ আগে যে আমাদের সীমান্তে হত্যা নিয়ে, আমি প্রশ্নের জবাবে উনি বলেছিলেন সীমান্ত হত্যা নিয়ে এখন পর্যন্ত কোনোটারই বিচার হয়নি, সম্প্রতি ফেলানীর হত্যার বিচারটা নিয়েই আমরা কিছুদূর এগিয়েছি এবং যদিও তার রায়টা আমরা খুব সন্তোষজনক বলতে পারছি না, বাংলাদেশের পক্ষ থেকে অনেক প্রতিবাদ জানানো হয়েছে এ ব্যাপারে। সীমান্ত হত্যাগুলোর কেন বিচার হচ্ছে না, আপনি কি মনে করেন? একটা তো হচ্ছে যে যারা মানে এই ঘটনাগুলোর সাথে জড়িত তারা একটি বিশেষ বাহিনীর লোক, ইউনিফর্মধারী, তো তাদের এই কৃতকর্মের ব্যাপারে আমার মনে হয় যে তাদের যে নিয়ন্ত্রণকারী মহল তারা সেটাকে অনুমোদন না, মানে সরাসরি অনুমোদন না দিলেও পরোক্ষভাবে মেনেই নেয়। তার মানে এরকম ঘটনা যে ফেলানির সময় যেমন হয়েছে, যে ফেলানি ঘটনাটা আমাদের দৃষ্টি, তার মানে এরকম ঘটনা যে ফেলানির সময় যেমন হয়েছে, যে ফেলানি ঘটনাটা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে এই কারণে যে একটি কিশোরী তাকে গুলি করে মারা হচ্ছে এবং সে মানে তারের ওপরে, কাঁটা তারের বেড়ার উপর ঝুলছিল, কিন্তু তার আগেও নিশ্চয় হত্যা হয়েছে। হ্যাঁ, হত্যা হয়েছে, আমাদের কাছে সেই পরিসংখ্যান, ফলে এই হত্যাগুলো যখন হয়েছে তখন আমরা সীমান্ত এলাকায় যারা বাস করে আমাদের মানুষ, তারা হয়তো আলোড়িত হয়েছে, বা যে পরিবারের সন্তান নিহত হয়েছে, বাবা নিহত হয়েছেন, তারা এটা নিয়ে হয়তো তাদের দুঃখ প্রকাশ, কান্নাকাটি, বিভিন্নভাবে তাদের মনস্তাপ প্রকাশ। আপনি কি মনে করেন আমাদের দেশের পক্ষ থেকে, আমাদের বাংলাদেশের পক্ষ থেকে এইসব বিচার, এইসব হত্যার বিচারের জন্য যথেষ্ট উদ্যোগ নেওয়া হয় বা চাপ সৃষ্টি করা হয়? এই উদ্যোগটা যদি আপনি বলেন রাষ্ট্রীয় পর্যায়ে, তাহলে আমার মনে হয় না সেরকম হয়েছে। কেননা ফেলানির বেলায়ও আমরা এই যে বিচারটা হতে দেখলাম, সে বিচারটা বাংলাদেশ সরকারের কারণে হয়েছে এটা আমি বোধহয় বলবো না, কারণ এটা নিয়ে এত আলোচনা হয়েছে, আন্তর্জাতিকভাবে যে প্রতিক্রিয়া হয়েছে, সেই কারণেই ভারত অনেকটা বাধ্য হয়েছিল এই ধরনের একটা বিচার করতে। সেই বিচারেরও কোনো আরেকটা বিরতির সময় হলো, নিচ্ছি একটা বিরতি, সঙ্গেই থাকুন।
বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। আমরা জানি বাংলাদেশ ভারত সীমান্তে ভারত কর্তৃপক্ষ প্রায় 4,500 কোটি টাকা খরচ করে সীমান্তে বেড়া দিয়েছে, কাঁটাতারের বেড়া যেটা বলি। ভারত বাংলাদেশের কাছ থেকে কি ধরনের সিকিউরিটি থ্রেট মনে করে, বাংলাদেশকে কতটা সিকিউরিটি থ্রেট মনে করে যার জন্য এই বেড়া দিতে হলো? আমরা তাদের জন্য কতটা আসলে এটা যেমন পাকিস্তান ভারতের মধ্যে যে সশস্ত্র যে ঝুঁকিটা আছে, বাংলাদেশ ভারতের সীমান্তে সেই সশস্ত্র ঝুঁকিটা নাই। তো ভারতের যারা স্ট্র্যাটেজিস্ট আছেন তারা যেভাবে রিড করেন, আমি সেটাই বলতে চাচ্ছি। তারা মনে করে যে বাংলাদেশের একটা ডেমোগ্রাফিক মাইগ্রেশন, অর্থাৎ বাংলাদেশের লোক ভারতে চলে যায় এবং সেখানে স্থায়ী বসবাস করে, এবং ভারতের যে আমাদের সীমান্তবর্তী বর্ডার বেল্টের পপুলেশনের স্ট্যাটিস্টিক্স ওদের 1991-এ একটা নিয়েছিল, আর যে লাস্ট যেটা নিয়েছে এর মধ্যে তারা এই একটি ভারসাম্যহীনতা পেয়েছে, এবং সেটার উপরে তাদের একটা এজাম্পশন। যদি আমরা মনে করি যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এরকম হয় নাই, আর ভারতের অর্থনৈতিক অবস্থা আমি বলতেছি প্রান্তিক জনগণের ক্ষেত্রে সীমান্ত হত্যা কি এই অবৈধ অভিবাসন ঠেকাতেই কি হত্যাকাণ্ড? কিছুটা তাই হতে পারে, সেইভাবে অনুমান করা যায়। তো সেখানে তারা এটা ঠেকানোর জন্য তারা একটি হোস্টাইল অ্যাটিটিউড আমাদের প্রতি সবসময় বহন করছে। এখন যে বিষয়টা আসছে যে সীমান্ত অতিক্রমের ক্ষেত্রে আমি একটু পিছনে যেতে চাই, সেটা হলো ইতিহাসগতভাবে দেখলে পাকিস্তান ভারত যখন বিভাজিত হয় তখন ওই রেড ক্লিফ লাইন যেটা বিভাজন করেছিল সেটা কিন্তু অনেক সময় একটা পরিবারকে দুই অংশে ভাগ করে দিয়েছে। এই পলিটিক্যাল বাউন্ডারিটা কিন্তু দুইটা পরিবারের যে আত্মিক সম্পর্ককে ছিন্ন করতে পারবে না। তো সেখান থেকে বর্ডার বেল্টের এই অল্প একটু লাইনে কিন্তু মানুষের যাতায়াতটা হচ্ছে আগে থেকেই এটা প্রথাগতভাবে চলে এসেছে। এখন এই প্রথাগত যাতায়াতটা আপনি কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করেছেন, তারা এখন সিঁড়ি ব্যবহার করে ওইটাকে পার হওয়ার চেষ্টা করে, আত্মীয়র সাথে দেখা করতে যাওয়া। ফেলানি যে ক্রস করেছে, ফেলানি কোনো চোরা চালানি না, সে তার বাবার সাথে ওই রকম আত্মীয় স্বজনের সাথে দেখা করতেই গিয়েছিল, যখন সে ফেরত আসছে তখন তাকে গুলি করেছে। এই জায়গাটা যে বিষয়টা আছে বিএসএফ এর রুলস অফ এনগেজমেন্ট, অর্থাৎ তারা কি পাকিস্তানের সীমান্তে বিএসএফকে যে রুলস অফ এনগেজমেন্ট দিয়েছে সেই রুলস অফ এনগেজমেন্ট কি বাংলাদেশের সীমান্তে অ্যাপ্লিকেবল কিনা, সেটি আমার প্রশ্ন। তাদেরকে সুস্পষ্টভাবে বলতে হবে, যখন তাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়ে যায় তখন তাকে এই কথাটাও বিএসএফ ডিজিকে বলতে হবে যে ইয়োর রুলস অফ এনগেজমেন্ট উইথ দ্য বাংলাদেশ ইজ ডিফারেন্ট দ্যান পাকিস্তান। এই জায়গাটাতে আমার মনে হয় সবচেয়ে বেশি সমস্যা। নিরীহ মানুষ গেলেই সে গুলি করছে। এখন বর্ডার সীমান্তে অপর দেশের সাধারণ নিরীহ মানুষকে গুলি করতে হবে, এটা আন্তর্জাতিক আইনের কোথাও নাই। অর্থাৎ আপনি শুধুমাত্র গুলি করবেন তখন যখন আপনি আক্রান্ত হবেন, মানে অর্থাৎ অন সেলফ ডিফেন্স। আর যেখানে এখানে আর্মড ইনকারশনের কোনো পসিবিলিটি এ পর্যন্ত আমরা দেখি নাই। আমাদের বিজিবি কখনো ভারতের বিএসএফ এর সাথে হয়তো পাকিস্তান সীমান্তের প্রতি উত্তেজনা অবস্থায় যায়নি। তো এই জায়গাটাতে একটা সহনীয় পরিস্থিতি তৈরি করতে হবে। এক্ষেত্রে দুই দেশেরই আমার মনে হয় করণীয় আছে, তবে এখানে ভারতের ক্ষেত্রে করণীয়টা আমার মনে হয় মানে আমাদের প্রত্যাশা তাদের কাছে বেশি। জি, ধন্যবাদ। আরেকটা বিষয় যেটা সীমান্তবর্তী এলাকার যেটা অনেক দিনের আমাদের পুরনো সমস্যা, সেটা হচ্ছে ছিটমহল। 4 দশক ধরে এই ইস্যুটি ঝুলে আছে এবং আমরা কোনো সন্তোষজনক সমাধান এখনো পাচ্ছি না, যদিও এটা নিয়ে একটা চুক্তি ছিল ছিটমহল বিনিময়ের, সেটা কেন হচ্ছে না? আপনি বলছেন 4 দশক, আমি বলবো আরো পেছনে, কেননা এটার উৎপত্তি তো হয়েছে 47 সালের পর। এবং আমরা দেখছি যে আমাদের যে সমস্ত ছিটমহল ভারতে আছে বা ভারতের যে সমস্ত ছিটমহল বাংলাদেশে আছে, এগুলোর সাথে সেই জমিদারি প্রথার সম্পর্ক আছে। তার মানে বাংলাদেশে অবস্থিত জমিদারদের যে সমস্ত সম্পত্তি ভারতে ছিল সেগুলো বাংলাদেশি ছিটমহল, আর ঠিক উল্টোভাবে ভারতের জমিদারদের যে সমস্ত বিনিময়ের একটা চুক্তিও হয়েছিল এবং 58 সালে চুক্তি হয়েছিল প্রথম আপনার নুন নেহেরু চুক্তি। ফিরোজ খান নুন, যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, আর জওহরলাল নেহেরু, এই দুজনের যে চুক্তি হয়েছিল সেখানেও ছিটমহল বিনিময়ের কথা ছিল। পরবর্তী হলো যেটা 74 সালে মুজিব ইন্দিরা চুক্তি, এবং সেই চুক্তিতে আপনার অন্যান্য বিষয়ের সাথে ছিটমহল বিনিময়ের ব্যাপারটি ছিল, এবং খুব দ্রুততার সাথে এই সমস্ত ছিটমহল বিনিময়ের কথা বলা হয়েছিল। এবং সেখানে আপনার আমরা দেখলাম যে 74 সালে এই যে চুক্তিটি হলো সেটি বাংলাদেশ তার যে আইনসভার মাধ্যমে
এটাকে অনুমোদিত করেছিল এবং সে সাথে আমরা ওই চুক্তিতে আপনার একটি অংশ যেটি দক্ষিণ বেরুবাড়ি ইউনিয়ন নাম্বার 12 দক্ষিণ অংশ যেটা ভারতের, সেটা ভারতের কর্তৃত্ব স্বীকার করে নিয়েছিল বাংলাদেশ। সুতরাং সেই জন্য আপনার চুক্তির অনুমোদনের ব্যাপারটি ছিল এবং তার সাথে সংবিধানের একটা সংশোধনীয় ব্যাপার ছিল, কিন্তু ভারত এই চুক্তিটা এখনো অবধি অনুমোদন করতে পারেনি। এবং সম্প্রতি আমরা পত্রপত্রিকায় দেখেছি যে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এবং তারা এটা আমি বুঝতে পারি না তৃণমূল নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কারণে এটাকে বিরোধিতা করছেন। তিনি বলছেন যে বাংলাদেশে ভারতে যে ছিটমহলগুলো আছে সেগুলো বাংলাদেশকে দিয়ে দিলে বাংলাদেশ 7,000 একর জমি বেশি পেয়ে যাবে, আর বাংলাদেশে যে সমস্ত ছিটমহল ভারতে আছে সেগুলো হচ্ছে আপনার 10,000 একর। কথাটা অঙ্কের হিসাবে তাই, কিন্তু বাস্তবত কার্যত ছিটমহলগুলো তো ভারত এগুলোকে ব্যবহার করতে পারে না। অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ছিটমহল মানে আপনি যদি বাস্তব দৃষ্টিতে দেখেন তাহলে এগুলো বাংলাদেশের অভ্যন্তরের জায়গা। সুতরাং এখানে আমার কোনো সম্পত্তি, এটা যদি সীমান্ত সংলগ্ন হতো যে বাংলাদেশকে আপনি বেশি জায়গা দিচ্ছেন তাহলে একটি কথা ছিল, কিন্তু এগুলো তো সীমান্ত সংলগ্ন না, সীমান্ত থেকে দূরে। সুতরাং এই যুক্তিতে উনি কেন বিরোধিতা করছেন আমি জানি না। এটা ভারতীয় জনতা পার্টি বিরোধিতা করছে না, তৃণমূল এই যুক্তি দেখে তৃণমূল নেত্রী তিনি এটা করছেন। তো আরো আমার মনে অভ্যন্তরীণ রাজনীতি মানে এটা মানে তৃণমূল কংগ্রেসের সাথে যে আজকে এখন যে কেন্দ্রের সরকার, সেই কংগ্রেস সরকারের যে বিরোধিতা, সেই বিরোধিতার আমরা মানে থেকে আমাদের করতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে, বা আমাদের উপরে এই চাপটা এসে পড়ছে। এবং উনি তো শুধু ছিটমহল বিনিময় না, তিনি এমনকি অ্যাডভার্স পজিশন বলতে যে সমস্ত এলাকাগুলো অর্থাৎ অপদখলীয় জমি, দুই দেশই কিন্তু ওই অপদখলীয় জমির অধিকারী, তো সেগুলো তো বিনিময় হওয়ার কথা। এবং শুধু 74 সালের চুক্তি না, এইটা যে 2011 সালে ভারতের প্রধানমন্ত্রী এসেছিলেন বাংলাদেশে, তখন একটা প্রোটোকল স্বাক্ষর হয়েছিল। সেই প্রোটোকলটা ওই 74 চুক্তিকে বাস্তবায়নের স্বার্থে করা হয়েছিল, কিন্তু দেখা গেল সেই প্রোটোকল সহ এই চুক্তি, তার মানে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট যেটাকে বলা হচ্ছে, এই ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টটাই ভারত এখন পর্যন্ত করতে পারছে না, ইমপ্লিমেন্ট হচ্ছে না, বাস্তবায়ন করতে পারছে না। বুঝতে পারছি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি মেজর জেনারেল আজিজ আহমেদের কাছে। জনাব আজিজ, যে একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল শুরু থেকেই, সেটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে ড্রোন দিয়ে তারা পর্যবেক্ষণ করবে এমন এক জনাব আজিজ, যে একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল শুরু থেকেই, সেটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে ড্রোন দিয়ে তারা পর্যবেক্ষণ করবে এমন একটা সংবাদ আমরা দেখেছি, ভারতীয় গণমাধ্যমে প্রচারিত হয়েছে, আমাদের এখানেও সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আপনাদের কাছে কি এমন কোনো তথ্য আছে কিনা? প্রথমত এই বিষয়টা নিয়ে আমরা যখন হলো ইন্ডিয়ান এক্সপ্রেসে দেখতে পেলাম, তারপরে আমরা যোগাযোগ করেছিলাম। আমাদেরকে বিএসএফ এর পক্ষ থেকে যে এই জিনিসটা জানানো হয়েছে, তাদের ভারত বাংলাদেশ সীমান্তে ড্রোন মোতায়েনের কোনো পরিকল্পনা নেওয়া হয়নি, এবং সেটা অফিসিয়ালি যেটা হলো তাদের নোডাল অফিসারের মাধ্যমে আমাদেরকে গত রাতেও জানিয়েছে। ইতিপূর্বেও যখন যোগাযোগ করেছিলাম তখন তারা বলেছিল তাদের এই ধরনের পরিকল্পনা নেই, এবং সেটা হলো অফিসিয়ালি আমাদেরকে গতকাল জানিয়েছে প্রথমত। আর এই বিষয়টাকে নিয়ে যদি আমার মহাপরিচালক হিসেবে আমার যদি মন্তব্য চান, আমি বলবো যে বাংলাদেশ ভারত সীমান্তে যে পরিস্থিতি বিরাজ করছে এবং ড্রোনের যে ব্যবহার, সেটার দুইটা জিনিসকে নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, এমন কোনো পরিস্থিতি বা প্রেক্ষাপট এখনো সৃষ্টি হয়নি যেখানে আদৌ কখনো ড্রোন ব্যবহারের প্রয়োজন হবে। জি, ধন্যবাদ। আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে, যে সীমান্তে আমরা দেখতে পাচ্ছি চোরাচালান এবং মাদক, এটা একটা অন্যতম বড় সমস্যা, সেটা সমাধানে বা সেটা রোধকল্পে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন, কি ব্যবস্থা নিচ্ছেন? আচ্ছা, আমি এই বিষয়টা বলার শুরুতে আমি যে জিনিসটা বলতে চাই যে আপনাদের মাধ্যমে, সেটা হলো যে আমাদের যে সীমাবদ্ধতা আছে সেই জিনিসটাকে প্রথমে লক্ষ্য রাখতে হবে। এই সীমাবদ্ধতাকে কাটিয়ে আমরা এই চোরাচালানের বিরুদ্ধে কতটা পদক্ষেপ নিতে পারছি এবং সেই পদক্ষেপগুলো কতগুলো কার্যকর হচ্ছে, সেটাই কিন্তু বিবেচ্য বিষয়। যেমন এখানে
আমাদের বিভিন্ন দেশে সীমান্তের পাশে দিয়ে কিন্তু রিং রোড থাকে, আমাদের দেশে কিন্তু কোনো রিং রোড নেই। এখানে হলো যে বর্ডার অনেক জায়গায় যে সঠিকভাবে কিন্তু বর্ডার পিলারগুলো যেগুলো সেগুলো হলো সঠিকভাবে মেনটেন করা হয় না। তারপরে হলো যে আমাদের সীমানাটা এমনভাবে হলো মার্ক করা আছে, সেখান দিয়ে যখন হলো আমার টহল যখন যায়, হয়তো যে একটা গ্রাম ছেড়ে যখন অন্যদিকে চলে যায় তখন কিন্তু পিছনের দিকে কি হচ্ছে বা এটা হলো কন্টিনিউয়াস অবজারভেশনে রাখাটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত দুষ্কর হয়। তাছাড়াও হলো যেটা হলো জেনারেল আব্দুল রশিদও কিছুক্ষণ আগে বলেছিলেন যে ভারতের পক্ষে বিএসএফ এর যেমন একটা বিউপি থেকে আরেকটা বিউপির ডিস্টেন্স হলো 3 থেকে 3.5 বা 4 কিলোমিটার, আমাদের কিন্তু ন্যূনতম গ্যাপ বিটুইন হলো 2 বিউপিস এটা কোথাও আছে 10 কিলোমিটার, ইভেন কোথাও 15 কিলোমিটার আছে। তো এই সমস্ত প্লাস হলো আমাদের রিং রোড নাই। তো এই লিমিটেশনগুলো কাটিয়ে ওঠার জন্য হলো বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে সাম্প্রতিককালে। যেমন আমরা গত এক বছরে আমরা প্রায় হলো 1400 মোটরসাইকেল ইন্ট্রোডিউস করেছে। এই মোটরসাইকেলগুলো দিয়ে আমাদের যেমন রেট অফ ভিজিলেন্স বা পেট্রোলিং ইন দ্য বর্ডারিং এরিয়া, আগে যেটা হলো ফুট পেট্রোল করতো, পায়ে হেঁটে করতো, এখন হলো মোটরসাইকেলে করছে। তা আমাদের হলো ভিজিলেন্সটা বেড়ে গেছে। আমরা যদি রিং রোডটা যদি পাই সেটা হতো যে আমাদের পেট্রোলিংয়ের ফ্রিকোয়েন্সিটা অনেক বেড়ে যাবে। তারপরে হলো যে আমাদের ওইখানে যেমন হলো তাদেরকে হলো অবজার্ভ করা সেটা হলো সম্ভব হবে। তা আমরা কিন্তু নানান প্রতিকূল প্লাস হলো আমাদের সাম্প্রতিককালে আপনারা জানেন যে আমাদের বিজিবির হলো অনেক হলো এখানে যেমন নতুন ব্যাটালিয়ান হলো রেজ করা হয়েছে, 4টা নতুন সেক্টর হয়েছে, 4টা রিজন হয়েছে। তা আমাদের কিন্তু স্ট্রেংথও বাড়ানো হয়েছে। আমরা এখন পর্যায়ক্রমে এই যে বর্ডার 2টা বিউপির যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো হলো আমরা কমানোর চেষ্টা করব এবং যতটুকু কমে নিয়ে আসতে পারবো তখন কিন্তু আমাদের হলো বর্ডারে ভিজিলেন্সটা বেড়ে যাবে। আমাদের হলো বর্ডারে যখন হলো এই নজরদারিটা যত বৃদ্ধি পাবে আমি মনে করি আমাদের কার্যকারিতা এন্টি এই যে স্মাগলিং যেটা সেটা হলো বৃদ্ধি পাবে। অবশ্যই। তো সেই পর্যন্ত আমরা আমাদের আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি। বাকিটা হলো আমাদের এই যে লিমিটেশন। ধন্যবাদ মেজর জেনারেল আজিজ আহমেদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে থাকার জন্য। এই ছিল ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।